প্রথমে যে এসেছিল সে ডোম না, ডোমের রূপ ধারণ করে অন্য একটা কিছু এসেছিল। পোস্টমর্টমের ডোমের দিক থেকে কোনো আর্তনাদ বা চিৎকার আওয়াজ অনেকে পেয়েছে, কোনো একটা ছায়ার মতো কেউ বসে আছে। আসলে মানুষ পচার গন্ধ যে একবার শুনছে মানে শুকছে সে ভোলার কথা না, প্রচন্ড বাজে গন্ধ। তোমার বন্ধুদের এই সামনে পরামর্শ দিব যে আর কখনো যাতে এসব ভয়ের মানে এক্সপেরিমেন্ট না চালায়। ভয় আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বভাবগত ব্যাপার। সেই ভয়কে উস্কে দিয়ে আপনাকে উচ্ছ্বাসিত করাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য। আপনি ভয় পাচ্ছেন কিনা, কতটুকু পাচ্ছেন, আমাদেরকে শেয়ার করুন। পুরো প্রোগ্রামটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এনজয় করুন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন অ্যানালাইসিস্ট, ডক্টর তপু, ঢাকা মেডিকেলে আছেন, এবং আমার ডানে আছেন আমাদের গেস্ট রিফাত, রাজশাহী থেকে আসছে। প্লিজ তুমি তোমার পরিচয় দিয়ে গল্পটা শুরু করো। জি ভাই, আমি সৈয়দ রিফাত আসাব। আমি ঢাকা সোহরাওয়ার্দী কলেজে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার বাসা রাজশাহীতে। গল্পটা বেসিক্যালি রাজশাহী মেডিকেলের পোস্টমর্টম রুমকেই নিয়ে। তো এটা আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া গল্প। তো সে যেভাবে আমাকে বলছে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ওই ফ্রেন্ডের সাথে পোস্টমর্টম রুমের যে যাদেরকে ডোম বলা হয়, যারা লাশ কাটাতে হেল্প করে, ডোমের সাথে আমার ওই ফ্রেন্ডের খুব ভালো সম্পর্ক ছিল। বয়স অনেক বড় ছিল ডোম, তাও ভালো সম্পর্ক হিসাবে সে ওনাকে, আমরা ডোমকে দাদা বলে ডাকতাম। তো আমার ফ্রেন্ড একদিন দাদাকে অনেক রিকোয়েস্ট করে যে সে লাশ কাটা দেখবে, পোস্টমর্টম রুমে যে লাশ কাটাটা দেখবে। তো অনেকবার রিকোয়েস্ট করার পর দাদা রাজি হয়। আমরা তখন ছিলাম না, আমরা পরে জানতে পারছি এগুলো। উনি রাজি হওয়ার পর একদিন সময় বলে যে বিকেল 4টার সময় এসো। আমার ফ্রেন্ড তার আরেক ফ্রেন্ডকে নিয়ে যায়, পোস্টমর্টম রুমের সামনে দাঁড়ায় থাকে অ্যান্ড অনেকবার ফোন দেয়, মানে যে ডোম ওনাকে অনেকবার ফোন দেয়, বাট সে কলটা রিসিভ করে না। তো অনেকবার ফোন দেওয়ার পর কল রিসিভ না করাতে তারা চলে আসে ওই দিন বাসায়। এর পরের দিন তারা আবার ডোমের সাথে যোগাযোগ করে। ডোম তাদেরকে বলে যে তাদের নাকি, মানে ডোমের নাকি ওই দিন ডিউটিটা ছিল না, ওই জন্য যাইতে পারে নাই। তো আরেক দিন ডেট দিছে যে এই দিন আসো, এই দিন আমার ওখানে কাজ আছে, তোমরা এসে দেখে যাও। ওই দিন ওরা ঠিক টাইমে পোস্টমর্টম রুমের সামনে চলে গেছে। এর আগের বারের মতোই অনেকবার ফোন দিছে, বাট ফোন ধরে না। তো আমার ফ্রেন্ড কী করছে যে ডোমের এক ফ্রেন্ডের নাম্বার ছিল তার কাছে, তো তাকে ফোন দিছে, দিয়ে বলছে যে ভাই এরকম ব্যাপার। তো উনি ওনার নাম ছিল রনি, ডোমের নাম ছিল রনি। তো রনি দাদাকে ফোনে পাওয়া যাইতেছে না, আপনি যদি একটু কন্ট্যাক্ট করে দেখতে পারেন। তো ওই রনি দাদার ফ্রেন্ডটা রনি দাদাকে অনেকক্ষণ খুঁজছে, খুঁজে পরে বাসায় পাইছে, রনি দাদা ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে তাকে ডেকে তুলছে, নর্মালি ডেকে তুলে বলছে যে এরকম তোমার ছোটো ভাইরা পোস্টমর্টমের বাইরে দাঁড়ায় আছে, তুমি কখন যাবা। তো এভাবে ডোম বলছে যে হ্যাঁ ঠিক আছে যাইতেছি। তো ডোমের মানে রনি দাদার ওই ফ্রেন্ডটাই আমার ওই ফ্রেন্ডকে কল দিয়ে বলে যে ওই রেডি হইতেছে, আসতেছে, তোমরা কিছুক্ষণ দাঁড়াও। তো ওরা দাঁড়ায় থাকে। ততক্ষণে প্রায় 40 মিনিটের মতো পার হয়ে গেছে। তারপর অনেকক্ষণ দাঁড়ায় আছে, আরেকবার ফোন দিছে ডোমকে। সো ডোম ফোন ধরে না। কিছুক্ষণ পর হঠাৎ দূর থেকে দেখতে পাই যে হেঁটে আসতেছে ডোম। সো ডোম হেঁটে আসা দেখতে পেয়ে ওরা দাঁড়ায় আছে। যেহেতু ওদের সাথে ডোমের ভালো সম্পর্ক ছিল, তো ওরা অনেক কথাবার্তায় বললো, বাট ডোম কোনো রিপ্লাই দেয় না তাদেরকে। সে ডোম সোজা ওদের সামনে দিয়ে হেঁটে ওদেরকে জাস্ট হাতে ইশারা করেছে আমার সাথে এসো, এই রকম। তো এই ইশারা দেখে ওরা ডোমের পিছে গেছে। তো পোস্টমর্টম রুমটা এরকম যে ফার্স্টে একটা কেচি গেট ছিল, কেচি গেটের পিছে হচ্ছে একটা কাঠের বড় দরজা। কেচি গেটে একটা তালা দেওয়া থাকে। তো ডোম এসে আগে তালাটা খুলেছে, খুলে কাঠের দরজাটাও খুলে দিছে। আমার ফ্রেন্ডরা যেহেতু এক্সাইটমেন্টে ছিল, তো ওরা আগে ভিতরে ঢুকে গেছে। ঢুকে ওরা ফার্স্ট ফ্লোরে অনেকক্ষণ ঘুরছে, যত সম্ভব। ফার্স্ট ফ্লোরে ফ্রিজার থাকে, তো ফার্স্ট ফ্লোরে ওরা অনেকক্ষণ ঘুরছে। তো ওরা এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে পিছে তাকায় দেখে যে ওই ডোমটা নাই ওদের সাথে, অ্যান্ড পিছের কেচি গেটটা লাগাই দেওয়া।
জাস্ট কেচিকেটটা ভিড়াই দিছে নাকি তালা লাগাই দিছে তারা সেটা হয়ে দেখে নাই। তো ওরা ভাবছে হয়তো কোথাও গেছে, কিছু আনতে গেছে, আবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তাদের এই ভরসাটা ছিল ডোমের উপরে। তো তারা অনেকক্ষণ ঘোরাফেরা করে, ভিতরে যত সম্ভব একটা কিছু মেডিসিন দেওয়া হয়, সেটার গন্ধ তারা অনেক সহ্য করতে পারে নাই, তাও অনেকক্ষণ ছিল। ফরমালিন। হ্যাঁ সম্ভবত, আমার ঠিক জানা নাই। তো ওদের নাকি বমিও পাচ্ছিল অনেকক্ষণ, তাও ওরা কষ্ট করে ঘুরেছে, সব কিছু চেক করেছে, ফ্রিজার খুলে দেখছে, অ্যান্ড পোস্টমর্টমের ওখানে নাকি দেখছে 2-3টা লাশও রাখা ছিল পোস্টমর্টমের জন্য রেডি করে। তো এগুলো দেখে প্রায় আধা ঘন্টার মতো ওরা ছিল। থাকার পর তারা নিচে এসে দেখে যে ডোম এখন আসে নাই, অ্যান্ড গেটটা স্টিল ওভাবে লাগানো আছে। তো তারা আবার ডোমকে ফোন দেয়, সেম ডোম ফোন ধরে না। তারা এবার একটু ভয় পাওয়া শুরু করে, কারণ তখন শীতকাল, একে তো অন্ধকার হয়ে গেছে, তখন বাজে সম্ভবত 6টার দিকে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। তারা ভয় পাওয়াটা শুরু করে। আর পোস্টমর্টম রুমের এরিয়াটা এমন যে আশেপাশে কোনো বাসা নাই, আশেপাশে কিছুই নেই বলতে গেলে। তো তারা কাউকে ডাকলেও সাড়া পাবে না সহজে। তো তারা ডাকাডাকিও করছে নাকি, তো ডাকাডাকি করার পরও কেউ আসে না। ওরা কেচি গেটের কাছে যেয়ে দেখে যে কেচি গেটের বাইরে থেকে তালাটা দিয়ে দিছে। তারা ডোমকে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করে, অনেকক্ষণ, ওরা প্রায় 45-50 মিনিটের মতো ভিতরে আটকা ছিল। দেন আবার সেমভাবে ডোমের ওই ফ্রেন্ডকে ফোন দিছে যে এরকম ব্যাপার হয়েছে, তো দাদা কই। তো ডোমের ওই ফ্রেন্ডটা আবার ডোমকে খুঁজছে, দেন পাইছে যে বাসাতেই নাকি ওই ঘুমায় আছে। আবার ঘুম থেকে ডেকে তুলে বলছে এরকম ব্যাপার। তো ডোম খুবই অবাক হয়ে নাকি উঠছে ঘুম থেকে, উঠে সে অনেকটা দৌড়ায় দৌড়ায় পোস্টমর্টম রুমে এসেছে। এসে বাইরে থেকে দেখে যে আমার ওই ফ্রেন্ড দুইটা ভিতরে আটকা আছে। তো ওদেরকে আগে যে কোয়েশ্চেন করে, তোরা ভিতরে ঢুকলি কিভাবে। তো ওদের তো তখন ওই অবস্থাটা নাই, তারা অলরেডি ভয় পেয়ে গেছে। আর একজন অলমোস্ট অলরেডি বমি করে ফেলছিল, আর একজন বমি করবে এরকম অবস্থা, কারণ ওরা লাস্ট দেখে বের হয়েছে। তো ওরা গেট যে ডোম এসে গেছে, গেটটা খুলে দেওয়ার সাথে সাথে ওরা বের হয়ে গেছে। বের হয়ে অনেকটা দূরে যাওয়ার পর দুজনে কিছুক্ষণ বসে বমি করছে মেবি, করার পর তারা আর কাউকে কিছু বলে নাই। ডোম যে দাদা ছিলেন উনি অনেকবার ওদেরকে ডেকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, বাট ওরা কোনো কিছু না বলে চলে গেছিলো বাসায়। পরের দিন ওরা একটু স্বাভাবিক হওয়ার পর ওই ডোমের ওই দাদাটাকে ডেকেছে, ডেকে সব কিছু বলছে যে এরকম হয়েছে। তো ডোম ওদেরকে বলছে যে আসলে আমি তো, আমার ওই ফ্রেন্ড আগে ডাকছে, তখন আমি ঘুমাই গেছিলাম, আমি উঠতে পারি নাই। আমি পরেও বার উঠতে পারছি যখন সে আরেকবার ডাকতে এসছে, তখন প্রায় সন্ধ্যার দিকে। আর আমার যাওয়ার কথা ছিল 4টায়, কিন্তু সে ডোম তো তাহলে আসে না। তখন তারা বুঝতে পারছে যে আসলে প্রথমে যে এসেছিল সে ডোম না, ডোমের রূপ ধারণ করে অন্য একটা কিছু এসেছিল। এটাই ভাই আমার এক্সপিরিয়েন্স। তোমাকে ধন্যবাদ। তো ভাই, এই ব্যাপারে আপনি কি, সায়েন্স কি বলে আপনি? প্রথম কথা হচ্ছে তো আমি ডক্টর, তো আমাদের কাছে আসলে মানব শরীরটা ভয়ের কিছু না। মানে আমাদের লেখাপড়াটা এই বডি নিয়ে, মানে বডি কাটা ছেঁড়া অনেক কিছু দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই। আমি একটা সিম্পল কথা বলি, আমি আজকে মেডিকেল প্রফেশনে আছি প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে আর কি। তো মানুষের শরীর আমাদের হচ্ছে একটা বই। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের একজন নামকরা সংগীতজ্ঞ যার দেহটা ঢাকা মেডিকেল কলেজে দিয়েছে। তো আমি যখন তাকে দেখেছি সালাম দিয়ে দিছি, কারণ আমি মনে করি ওনার কারণে আমি শিখতেছি। কেন বলতেছি, আমি সায়েন্টিফিক ব্যাখ্যা করব, যে চেষ্টা করবো আর কি যতটুকু পারা। প্রথম কথা হচ্ছে, আমি ডোম যে ওনারা আছে ওনাদেরকে আপনি নিচু করছি না, ওনারা যারা এই পোস্টে কাজ করে, কিন্তু অভিজ্ঞতায় বলে তাদের শতকরা অনেকেই 70-80% তারা হচ্ছে একটু ড্রাঙ্ক থাকে। তো একজন ড্রাঙ্ক থাকলে সে কিন্তু একটা অন্য জগতে থাকে যদি বলি, হ্যাঁ, সে হয়তো এমন হতে পারে সে নিজে খুলে আবার এসে শুয়ে ঘুমাইছে, সে তখন সে ব্ল্যাক আউট পর্যায়ে ছিল, তারটা মনে নেই। দিস মে বি দ্য কজ। আরেকটা হচ্ছে, মানুষের যখন দিনের আলো সন্ধ্যার আলো একটা চেঞ্জ হয়, তখন কিন্তু মাইন্ডটা একটু মানে কি বলে
মাতাল অবস্থা থাকে যদি বলি একটা পর্যায়ে। দিনের আলো থেকে সন্ধ্যার আলো, এই সময়টা দেখবেন যে যত না সব ভূতের কাহিনী আমরা শুনে থাকি, বড় যে সন্ধ্যার সময় চুল খোলা নিয়ে বের হয় না, এদিকে যাও না সেদিকে যাও না, পুকুর পাড়ে যেও না। তো এই সময় এই গল্পগুলো জমে ভালো। তো তোমার বন্ধুরা যারা গেছিল তারা কিন্তু ঠিক এই সময়টাতে গেল, যে এই সময়টাতে গিয়ে হয়তো বা মানে এই ঘটনার সাথে ওই ঘটনা মিলে গেছে, ভিতরে গেল। তো ভিতরে গিয়ে আমি যেটা বলবো, হয়তো উনি গেটটা খুলে দিয়ে আবার উনি নিজে ওখানে গেছে, নিজে বলতে পারে না, শুয়ে পড়ছিল। আচ্ছা, এবার তো গেল তোমার বন্ধুরা ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে তুমি অনেক কিছু বললা যে লাশ বা এরকম দেখা বা অনেক কিছু দেখা। প্রথম কথা হচ্ছে পোস্টমর্টমের লাশ আসলে যদি বলা হয়, আমি জানি না এটা কি রাজশাহী মেডিকেল কলেজ বলা হয়েছিল। জি। আচ্ছা, একটা হচ্ছে অ্যানাটমি ডিসেকশন রুম, আর একটা হচ্ছে কি পোস্টমর্টম রুম। পোস্টমর্টম রুম সাধারণত এরকম মানে ফরমালিন দেওয়া মানে থাকে, মানে হয়তো ভিসেরাগুলো আমরা করি কি পোস্টমর্টমে তার শরীরটাকে কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নির্দিষ্ট পরিমাণ কেটে একটা জারে রেখে দিই, যাতে ধরুন কাউকে বিষ খায় মারা হলো, তো তাকে আমরা বুঝি কীভাবে যে তার লিভার একটু অন্য কালার হয়ে যায়, একটু নীলচে একটা ভাব হয়ে যায় এরকম। আবার কিছু কিছু কাউকে বিষ খাওয়া মারান, বিষ ছাড়া অন্য কিছু যেগুলো কেমিক্যাল এরকম, তখন কিছু কেমিক্যাল পরীক্ষা করা হয়। তো সেই জন্য লিভার নেওয়া হয়, স্টমাক কেটে কেটে নেওয়া হয়। তো তো বন্ধুরা যা লাশ দেখছে পোস্টমর্টেম বা এরকম, হয়তো সেটা অ্যানাটমি ডিসেকশন, আমার যেটা মনে হচ্ছে যেটা হয়তো ভুল হতে পারে। তাহলে তুমি একতলা তলা বললা, তো ওইরকম অ্যানাটমি ডিসেকশন নিচে আমরা অনেক রেখে দিই স্টুডেন্টদের পড়ানোর জন্য। তো সেখানে আমরা দেখি মানে ভিসেরা মানুষদের দেখি, বডিও থাকে সেখানে থাকে। অবশ্যই ভয় পাওয়ার কথা, যেহেতু তোমাদের সেটা অনুযায়ী। আর মানুষের আগ্রহ যেটা থাকে যে পোস্টমর্টম রুমটা আমি দেখবো, অনেক কিছু দেখবো। দেখা যায় কমনলি দেখা যায় একটা ইটের একটা বিছানা থাকে, তার উপর লাশটা শোয়ানো হয়। তো ওখানে কেটে যাওয়া, সেখান থেকে ড্রেনও থাকে, যে সেখান থেকে রক্তগুলো কাটার পরে রক্তগুলো যাতে ড্রেন হয়ে যায়। তো সেখান থেকে মানে আমাদের মানে জামা কাপড় তুমি এভাবে আমরা যে নর্মালি খুলে এভাবে খোলা যাবে না, কেটে কেটে মানে একদম তাকে নড়াচড়া করা যাবে না। কারণ আমি যদি তোমাকে খুলতে যাই, তাহলে যদি তার শরীরে কোনো আঘাত পায়, সেটা তার সে কী কারণে মারা গেল সেটা হয়তো বা আমার মিসডায়াগনোস হতে পারে। আচ্ছা, তো যে তারা দেখলো যে তাদের তো কথা হচ্ছে কেন আমাদের আটকায় দিল ভিতরে অনেক কিছু। হ্যাঁ, এটা ঠিক বলছো যে ভিতরে গন্ধটা অনেক বেশি। হ্যাঁ, আসলে মানুষ পচার গন্ধ যে একবার শুনছে মানে শুকছে, সে ভোলার কথা না, প্রচণ্ড বাজে গন্ধ। আর ফরমালিন হচ্ছে মানে নাক ঝাঁঝালো গন্ধ, মানে আমি শ্বাস নিতে পারতেছি, নাক জ্বলতেছে এরকম। তো আমি বলবো ব্যাখ্যাটা এরকমই হবে যে সেই ডোম হয়তো বা উনি কিছু নারকোটিক্যাল সামথিং খেয়ে সে খুলে দিয়েছে ঠিকই, তার আবার খারাপ লাগছে দেখে সে চলে গেছে। আর আমার অভিজ্ঞতায় যারা এরকম অ্যানাটমিতে থাকে এরকম, তো তাদের খুব টেনশন থাকে, কারণ এখান থেকে কিন্তু অনেক কিছু চুরি যায়। তুমি যদি চিন্তা করো, এই যে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো মেডিকেল কলেজ, আমাদের কিন্তু বোনস নিয়ে পড়তে হয়। এই বোনসগুলো কোত্থেকে আসে, কখনো মাথায় আসে? অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে না, তো অনেক কিছু বডি কিন্তু চুরি হতে পারে। এমন অনেক ঘটনা হয়েছে যে কবর থেকে লাশ বের করে নিয়ে মাংসটা গলায় বোনস নিয়ে নিছে, এবং এই বোন সেট এখন বাজারে 40-50,000 টাকাতে বেচা হয়। তো তাদের মাথায় থাকে যে আর যাই হোক আমি এখান থেকে বেরোতে দেবো না, সে তালাটা লাগায় চলে গেছে। তো দিস ইজ দ্য মেইন, আমি মনে করো যেটা মানে তোমার বক্তব্য যেটা অনুযায়ী, অবশ্যই আমি বলবো যে আমার সবার মন কিন্তু একরকম না। আমি বলবো যে তোমার বন্ধুদের এই সামনে পরামর্শ দেব যে আর কখনো যাতে এসব ভয়ের মানে এক্সপেরিমেন্ট না চালায়, কারণ অনেক সময় অনেক কিছু হয় যা সবসময় ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, তবে আমরা যদি এক কথায় বলি, তাহলে এটা আমরা মেডিকেলের কোন টার্ম বলতে পারি, যদি আমরা এক কথায় বলতে চাই ব্যাপারটাকে? এখন আমি সরাসরি বল, তারা তখন উল্টো পাল্টা দেখে নেই, যারা তার ফ্রেন্ডরা কিন্তু ভুল বলে নেই যে আমি লাশ দেখি নাই, লাশ তাকে মারতে আসছে, মরা মানুষ, সেটা জীবিত মানুষ নিয়ে ব্যাখ্যা করছে। আমি বলবো সিম্পলি সে যে ডোম ছিল সে ব্ল্যাক আউট ছিল। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম হচ্ছে ডক্টর তপুর অ্যানালাইসিস রিফাতের গল্পের এগেনস্টে। আমরা রিফাতের কাছ থেকে আরেকটা গল্প শুনতে চাই। আমরা চলে যাচ্ছি সরাসরি রিফাতের কাছে। রিফাত, তারপরে তোমার সাথে কি ঘটলো, তুমি আর একটা স্টোরি বলতে চাচ্ছিলে? তারপর আমি একটা নিজের এক্সপিরিয়েন্সই বলতে চাচ্ছি সেই পোস্টমর্টম রুমকে নিয়ে। তো আমি একটু ডিটেলসটা বলে নিই আগে। তো রাজশাহী মেডিকেলের পোস্টমর্টম রুমটা পড়তেছে মেডিকেল কলেজের ভিতর।
তার মাঝ দিয়ে একটা ক্যাম্পাসের রাস্তা আছে, যেটা হচ্ছে দুইটা মেন রোডের লিংক রোড বলা যায়, মানে শর্টকাট রোড হিসেবে ইউজ হয় মানুষের। তো এক পাশে পড়তেছে হচ্ছে মেডিকেল হসপিটাল, এক পাশে পোস্টমর্টম রুম, আর তার সাইডে হচ্ছে মেডিকেল কলেজটা। আমরা মাঝে মাঝে এই শর্টকাট রাস্তা হিসেবে ওই রাস্তাটা ইউজ করি। তো এটা অনেক আগে থেকে, আমরা অনেক ছোটো থেকে শুনে এসেছি, ওই রাস্তাটা কিন্তু নর্মালি অন্ধকার থাকে, রাতের বেলা একদমই লাইট থাকে না, কিছু কিছু জায়গায় একটা বা দুইটা অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট এরকম। ওই রাস্তা দিয়ে অনেকে শর্টকাট হিসেবে ইউজ যখন করে রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর, অনেকেই যাওয়ার সময় দূর থেকে পোস্টমর্টমের রুমের দিক থেকে কোনো আর্তনাদ বা চিৎকার আওয়াজ অনেকে পেয়েছে। এটা একজনের না, প্রায় 10-12 জনের কাছ থেকে শোনা এরকম। এটা অনেক আগে থেকে হয়ে আসছে। রিসেন্ট বলতে গেলে 6-7 বছর আগে ওইখানে ওই ক্যাম্পাসে ঢোকার রাস্তাটাতে হাতের ডানে একটা ক্যান্টিন পড়ে। ওই ক্যান্টিনের পিছে একটা মার্ডার হয়েছিল। তো সেই মার্ডারের লাশটা ছিল হচ্ছে একটা প্রাচীরের পিছে, মানে মাটি চাপা দিয়ে দিয়েছিল, পরে সেটা বের হয়ে আসে। তো সেই প্রাচীরটা একদম রাস্তার পাশেই পড়তেছে। লাশটা পাওয়ার প্রায় 1-1.5 মাস পর আমরা একটা মানে এরকম কানে আসে শুনতে যে ওই রাস্তা দিয়ে এখন নাকি যাওয়ার সময় মানুষ দেখতে পাই ওই ঠিক ক্যান্টিনের পাশের প্রাচীরটাতে কোনো একটা ছায়ার মতো কেউ বসে আছে। এটা অনেকেই দেখছে, অ্যান্ড এটা মানে তারপর জিনিসটা আরও ঘন হতে শুরু করে। এটা আমি গেছি অনেকের সময়ে, কিন্তু কখনো আমি এই জিনিসটা দেখি না, অবশ্য আমি রাতে যাই নাই, তবে এটা অনেকের কাছে শোনা। তো ভাই আপনি এই স্টোরিটা সম্পর্কে কি বলবেন? রিফাত যেটা বলল, আমাদের মন যা চায় আমরা কিন্তু সেটা কোনো না কোনোভাবে আমরা আমাদের নিয়ে আসি আমাদের চোখে। তো একজন মানুষ যদি কখনো কিছু নিয়ে ভাবে, ধরো যে কোনো ভাবে যে ওখানে কিছুটা আছে, আজ হোক কাল হোক তার মনের ভিতর সেটা কিন্তু দেখতে পারবো আমি। আমাদের মনটা হচ্ছে সেই ইমেজটা তৈরি করে ফেলে। তো এক হচ্ছে পোস্টমর্টম রুম, তার সম্বন্ধে আমরা খুব ভয়ানক কাহিনী শুনি। আমরা যে একেবারে দেখিনি তা না, আমরাও দেখছি, এটা অস্বীকার করা যায় না। কিছু অ্যাবনর্মাল সাউন্ড আমরাও শুনছি, কিন্তু আমরা চিন্তা করি যে এটা হয়তো মনের ভুল। এবং যখন আমার মনের ভিতরে আস্তে আস্তে মানে এই জিনিসটা যখন মাইন্ডে নিয়ে নিই, তখন কিন্তু সেটা আর শোনা যায় না। হয়তো একজন দেখছে কিছু একটা কারণে, দেখছে হয়তো বা কোনো একটা কারণে, তো সে যখন একজনকে বলছে আরেকজন বিশ্বাস করে ফেলছে। একজন মানুষ করে বললো তো আরেকজন মানুষ কিন্তু মাঝে এসে পড়ে, হ্যাঁ আমি দেখছি। আর কিছু কিছু স্থান কাল পাত্র ভেদে আছে আর কি। এই কাহিনীটা কিন্তু যে কোনো জায়গায় বললে কিন্তু মানুষ দেখবে না, যেহেতু ওখানটাতে হয়েছে, ওখানটাতে কিছু মরা মানুষ বা সুপারস্টিশন কিছু মানে ব্যাপার আছে, সেটার এটা একটা হ্যালুসিনেশন ব্যাপার। হ্যাঁ, হ্যালুসিনেশন ব্যাপার যে আমি যাচ্ছি দেখছি, দিনের আলোতে দেখি না, সন্ধ্যার আলোতে দেখি, রাতে দেখি। এমন কোনো নিয়ম আছে যে মরা মানুষ যেরকম আত্মা যে ভয় দেখাবে সে রাতেই আসবে? হ্যাঁ, আমি যদি বলি আর কি, হ্যাঁ এটা হয়তো অনেক সময় ভূত থেকে মানুষের ভূতের ভয়, আমি যেটা বলবো যে ভূতের ভয় মানে পাওয়া, এটা কিন্তু আমরা অনেক সময় আমাদের শহরে থাকি আমরা যেচে নিয়ে আসি ভূতের ভয়। আশপাশ সিনেমা দেখার জন্য কী করি, ভূতের ভয় লাইটটা বন্ধ করে দিই, ফ্রেন্ডরা মিলে। আমি যেটা চাই সেটা দেখতে চাই, সবার মধ্যে একটা আগ্রহ থাকে, আমি যদি দেখতে পারি ওই পথে যাওয়ার সময়। তো ওইটাও তোমাদের হয়েছে যে হয়তো কেউ মারা গেছে, তার মতো কোনো ছায়া যদি আমি দেখে যাই, তো কিছু একটা তো নাই, তবুও তুই মনে করতেছে সেটা, এটা একরকম হ্যালুসিনেশন। ওই যে বললাম যে আমরা যে দেখি না তা না, আমরাও দেখি, কারণ আমরা তো মানুষ, ভয় আমাদের সবার আছে, কারণ নাই, আমরা তো সবাই ভয় পাই, ভয় তো পাবোই আমরা, এটাই স্বাভাবিক। তবে আমি বলবো যে সায়েন্টিফিক ব্যাখ্যা যদি বলা হয় এটা হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন। ধন্যবাদ তপু ভাই আপনাকে আপনার বিশ্লেষণ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ভয় পাওয়া পাওয়া না পাওয়া ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, এবং এটা মানুষের সত্তাগত ব্যাপার, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ভয়ের উপাদান দেয়া থাকে। এবং জিনের যে অস্তিত্ব পৃথিবীতে আছে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন। আল্লাহ বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফরুম মিনাল জিন ফাকালা ইন্না সামি'না ফাকুরআনান আজাবান। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন যে আমার উপরে যে ওহী নাজিল হয় সেটা জিনদের মধ্যে থেকে কতিপয় জিনরা শ্রবণ করে, তারা শোনে, এবং শোনার পরে তারা বলে যে আমরা নিশ্চয়ই এই বিস্ময়কর কোরআন শুনে অভিভূত হয়েছি। তার মানে আমরা বুঝছি যে পৃথিবীতে অন্য কোনো ডাইমেনশনের
অস্তিত্ব আছে এবং এটাকে আমরা জিন বলি, যেটাকে কোনো কোনো ধর্মে ভূত বলে বা আরও বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করে।